Hello and welcome friends. From this video onwards, I'm going to start a video series on Indian economy. Basically, in this video series, I will cover two books. First, from NCERT Class 11 textbook to Indian Economic Development, and then Indian Economy by Sanjeev Verma. And this series is aimed at the aspirants of WBCS and UPSC Civil Service. For the students who have not studied economy at the very first sight or at the beginning, you may find it quite difficult. But believe me, the subject is not as difficult as you think. In fact, if you start preparing it seriously, you will fall in love with the subject because economy is such a beautiful subject. I will start today with Indian economic development from NCERT, and after finishing this book, I will cover Indian economy by Sanjeev Verma. So, today the first chapter from Indian economic development is Indian economic development from colonial time to independence. আজকের প্রথম চ্যাপ্টারে আমি যেটা ডিসকাশন করব সেটা হলো যে ইন্ডিয়ান ডেভেলপমেন্ট ইকোনমিক ডেভেলপমেন্ট কিভাবে এসেছিল তার হিস্ট্রি। বেসিক্যালি দ্য হোল বুক ডিলস উইথ দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট। এখন তোমাদের এটা মনে হতে পারে যে এটা পড়ার দরকার কি আছে, কেন আমরা হিস্ট্রিটা পড়ব? ইন্ডিয়ান ইকোনমির বা যে কোনো ইকোনমির প্রেজেন্ট সিচুয়েশন যেমন জানা দরকার, তার ফিউচার প্রসপেক্টস যেমন জানা দরকার আছে, সেই সঙ্গে তার হিস্ট্রিটাও জানা দরকার। কেন না? তাহলে আমরা বুঝতে পারবো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে কোনো পলিসি কেন নেওয়া হয়েছিল। 1991-এ যখন গ্লোবালাইজেশন হয়েছিল, এলপিজি রিফর্মস হয়েছিল, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, কেন সেই ডিসিশন নেওয়া হয়েছিল, তো এই সমস্তগুলো আমরা তখনই ভালোভাবে জানতে পারবো যদি না আমরা প্রবলেমগুলো জানতে পারি। এবং সেই প্রবলেমগুলো জানতে গেলে আমাদের কিন্তু সেই টাইম পিরিয়ডে যেতে হবে, কারণ বর্তমান এই ফ্রেমে দাঁড়িয়ে আমরা কিন্তু সেই সিচুয়েশনটা বুঝতে পারবো না। সো আগে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের হিস্ট্রিটা জানতে হবে, তারপরে আমরা বর্তমানে কি ডিসিশন নিয়েছি সেটা জানতে পারবো, এবং এই ডিসিশনের এফেক্টটা কি আসবে এবং ফিউচারে আমাদের ইকোনমি কোন দিকে যাবে, আমাদের ফিউচার প্রসপেক্ট কি আসবে ইকোনমি, সেটা জানতে পারবো। সো বেসিক্যালি we need to understand the history of economic development from colonial period. What was the problem during the colonial period? That's for that in independent India government was compelled to take some decision, and on that note in 1991 government taken LPG reforms, and as a reforms of as a LPG reforms, as a benefit from LPG reforms, we have reached to this point where our total GDP has come to a respectable position, and India has become fifth largest economy in the world. So this is the history. Now let's start the first topic, that is low level of economic development under the colonial rule. আমরা যখন ব্রিটিশ উপনিবেশ ছিলাম সেই সময়ে আমাদের ইকোনমির লেভেল অনেক কম ছিল, আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটি অলমোস্ট ডিসরাপ্টেড হয়ে গেছিল। যদিও ব্রিটিশটা আসার আগে পর্যন্ত কিন্তু আমাদের এখানে একটা ডিস্টিংক্ট ইকোনমিক অ্যাক্টিভিটি ছিল। আমরা দেখব এখানে কি লেখা আছে। India had an independent economy before the advent of the British rule. ভারতবর্ষে ব্রিটিশ শাসন শুরু হওয়ার আগে ইন্ডিয়াতে কিন্তু একটা স্বাধীন অর্থনৈতিক ব্যবস্থা চালু ছিল। আমরা জানি একদম প্রাচীন সভ্যতার টাইম থেকে, ইন্দাস সিভিলাইজেশন সময় থেকে, ইভেন মধ্যযুগ, গুপ্ত, মৌরিয়া পিরিয়ড, সমস্ত টাইমে কিন্তু আমাদের এখানে যেমন কৃষিকাজ হতো, একটা ব্যবসা বাণিজ্যের দিক ছিল আমাদের সভ্যতার সঙ্গে। মেসোপটেমিয়া সভ্যতা, ব্যাবিলন, চায়না এবং সাউথ ইস্ট ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, এখানে কিন্তু ব্যবসা বাণিজ্য চলতো। এবং সব থেকে বড় কথা, আমাদের চাষবাস, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্যের সঙ্গে কিন্তু আমাদের কিছু ম্যানুফ্যাকচার শিল্পের কিন্তু আমাদের যথেষ্ট প্রভাব ছিল, যেমন কটন বা টেক্সটাইল, বিভিন্ন প্রেশাস মেটাল, মূল্যবান ধাতুর উপরে কাজ, আমাদের হ্যান্ডিক্রাফট কিন্তু যথেষ্ট স্ট্রং ছিল এবং সারা বিশ্বে কিন্তু সমাদৃত ছিল। Though agriculture was the main source of livelihood for most people, yet the country's economy was characterized by various kinds of manufacturing activity. ব্রিটিশরা আসার আগে যদিও আমাদের
আমাদের দেশ মেনলি প্রধানত কৃষি নির্ভর ছিল। তো কৃষি নির্ভর থাকলেও কিন্তু অন্যান্য আরো ইকোনমিক অ্যাক্টিভিটি ছিল, আমি যেগুলো বললাম, যে আমাদের হস্তশিল্প ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, এগুলো কিন্তু ছিল। India was particularly well known for its handicraft industries in the fields of cotton and silk textile, যেটা বললাম এখনই আমি, মেটাল অ্যান্ড প্রেশার স্টোন ওয়ার্কস এটসেট্রা, এগুলোর জন্য কিন্তু ইন্ডিয়া বিখ্যাত ছিল। These products enjoyed a worldwide market based on the reputation of the fine quality of material used and the high standards of craftsmanship. এবং এই সমস্ত প্রোডাক্টগুলো তার শুধুমাত্র মেটেরিয়ালের কারণে নয়, যথেষ্ট যে স্কিল্ড লেবার, এবং ভারতবর্ষে যে স্কিল লেবার ছিল, ভালো হস্তশিল্পী ছিল, তাদের কারণেই কিন্তু সারা বিশ্বে এটা সমাদৃত ছিল। এবং ইন্ডিয়া থেকে এগুলো সারা বিশ্বে তখন অলমোস্ট সমস্ত জায়গাতেই কিন্তু তখন রপ্তানি করা হতো। তোমরা হয়তো জেনে থাকবে টেক্সটাইল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মসলিনের কথা, ঢাকান মসলাইন, যেটা এখন বাংলাদেশে জগৎ বিখ্যাত ছিল। নেক্সট, দি ইকোনমিক পলিসিস pursued by the colonial government in India are concerned more with the protection and promotion of the economic interest of their own country. মানে ব্রিটিশরা যখন চলে এলো, তখন আমাদের দেশের ইকোনমিক পলিসি যেভাবে তৈরি হয়েছিল বা আমাদের দেশের ইকোনমিক অ্যাক্টিভিটিটা যেভাবে নার্চার করা হতো, তার মেন কারণ ছিল ব্রিটিশরা তারা আমাদের দেশের কথা ভাবে, তারা কিন্তু ভেবেছিল যে যে কোনো পলিসি বা ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্য দিয়েই ব্রিটিশ কি করে তার বেনিফিটটা পাবে, এবং সেটা ভেবেই কিন্তু তাদেরকে করা হয়েছিল, সেসব পলিসি তৈরি করা হতো। Such policies brought about a fundamental change in the structure of the Indian economy, এবং এই ধরনের পলিসি অবশ্যই একটা চেঞ্জ নিয়ে এসেছিল আমাদের দেশে। কিরকম চেঞ্জ নিয়ে এসেছিল না, ব্রিটিশরা আমাদেরকে ট্রান্সফর্ম করেছিল, ট্রান্সফর্মিং দ্য কান্ট্রি ইনটু সাপ্লায়ার অফ র মেটেরিয়ালস। আমাদের দেশকে তারা একটা পরিণত করেছিল যে যারা কিনা শুধুমাত্র কাঁচা মাল সাপ্লাই করবে। এবং ব্রিটিশদের সেই টাইমে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছিল, শিল্প বিপ্লব চলছিল, সেখানে নতুন কলকারখানা তৈরি হচ্ছিল। তো তারা আমাদের দেশকে ব্যবহার করছিল কাঁচামাল নিয়ে যাওয়ার জন্য আমাদের দেশ থেকে, মানে আমরা শুধুমাত্র তাদেরকে কাঁচামাল সাপ্লাই করব। এই হিসেবেই তারা কিন্তু আমাদের দেশ যখন শাসন করছিল তখন বিভিন্ন জিনিস তৈরি করতে বাধ্য করছিল, যেমন ইন্ডিগো চাষ করা হতো, এখান থেকে আমাদের দেশ থেকে ইন্ডিগো সাপ্লাই হতো। Obviously, the colonial government never made any sincere attempt to estimate India's national and per capita income. এবং যেহেতু ব্রিটিশ কলোনিয়াল গভর্নমেন্টের কোনো ইচ্ছাই ছিল না, বরং কোনো টার্গেটই ছিল না ভারতবর্ষের ইকোনমিক সিচুয়েশনকে ডেভেলপ করার, তো তারা কখনো ইন্ডিয়ার টোটাল ইনকাম কত, পার ক্যাপিটা ইনকাম কত, তো সেইগুলো নিয়ে তারা রিসার্চ করবে বা ক্যালকুলেশন করবে, এটা স্বাভাবিক ছিল না, কোনোদিন সেটা চেষ্টাও করেনি। যদিও সেই টাইমে কিছু ইন্ডিভিজুয়াল মানুষজন এগুলো কিন্তু করেছিল, তাদের মধ্যে ইম্পর্টেন্ট দাদাভাই নওরোজি। এখান থেকে একটা কোশ্চেন মাঝে মাঝে এক্সামে আসে যে ব্রিটিশ পিরিয়ডে ইকোনমিক অ্যাক্টিভিটির জন্য কে ইকোনমিক অ্যাক্টিভিটি নিয়েছিল, পার ক্যাপিটা ইনকাম বা ইনকাম এর উপরে ক্যালকুলেশন করেছিল, তো দাদাভাই নওরোজি এই নামটা কিন্তু এখানে মনে রাখা দরকার। আর একটা জিনিস, ন্যাশনাল ইনকাম এবং পার ক্যাপিটা ইনকাম টার্ম দুটো একটু জেনে রাখতে হবে। ন্যাশনাল ইনকাম মানে হচ্ছে আমাদের দেশের টোটাল ইনকাম। টোটাল ইনকাম মানে কি, আমাদের দেশে যত জিনিস তৈরি হচ্ছে, হয়তো যদি ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে হয়, গুডস যদি তৈরি হয়, তার ভ্যালু কোন হিসেবে, মনিটারি ভ্যালু, যত জিনিস তৈরি হচ্ছে তার মানে কত টাকার জিনিস তৈরি হচ্ছে, এবং যে সার্ভিস হচ্ছে কত টাকার ভ্যালু সার্ভিস হচ্ছে, এই দুটো টোটাল যদি আমি টাকার অ্যামাউন্টে নিই, সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। আর ন্যাশনাল ইনকামকে যদি আমি টোটাল জনসংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে পার ক্যাপিটা ইনকাম পেয়ে যাব, মানে মাথা পিছু ইনকাম। ঠিক আছে, এই নামটা মনে রাখতে হবে, দাদাভাই নওরোজি। তিনি চেষ্টা করেছিলেন, এবং উনি ইকোনমিক অ্যাক্টিভিটির উপরে অনেক ক্যালকুলেশন বইও লেখা আছে। দাদাভাই নওরোজির একটা বই আছে বিখ্যাত, দি আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, পভার্টি অ্যান্ড দ্য আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। নেক্সট, এগ্রিকালচার সেক্টর। India's economy under the British colonial rule remained fundamentally agrarian. মানে কলোনিয়াল রুলে আমরা জেনারেলি অ্যাগ্রেরিয়ান ছিলাম, মানে আমাদের এখানকার মানুষ মেনলি চাষবাস করত। About 85% of the country's population lived mostly in villages and derived livelihood directly or indirectly from agriculture. দেশের প্রায় 85% মানুষ গ্রামে বাস করত, এবং
তাদের মেন জীবিকা ছিল কৃষিকাজ, চাষবাস। এবং তখন গ্রামগুলো কিন্তু স্বয়ংশাসিত ছিল। মানুষজন, গ্রামের মানুষজন তারা চাল, ডাল, অন্যান্য খাদ্যশস্য সমস্ত কিছু চাষ করতো। তো ভিলেজ ইকোনমি কিন্তু তখন ইন্ডিপেন্ডেন্ট ইকোনমি ছিল, অন্যের উপরে ডিপেন্ডেন্ট ছিল না। However, despite being the occupation of such a large population, the agricultural sector continued to experience stagnation and not infrequently unusual deterioration. মানে তার মানে দেখতে পাচ্ছ, যেখানে 85% মানুষের লাইভলিহুড, জীবিকা নির্ভর করছে কৃষিকাজের, তা সত্ত্বেও কৃষিকাজ কিন্তু সেভাবে উন্নতি করতে পারেনি। মানে যেরকম ভাবে প্রোগ্রেস করা দরকার ছিল প্রোগ্রেস করতে পারেনি, বরং আরো খারাপ হয়েছিল। কেন খারাপ হয়েছিল? কারণ ব্রিটিশ কলোনিয়াল টাইমে আমাদের দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছিল। অনেক দেশীয় শিল্প বন্ধ হয়ে গেছিল, কারণ আমাদের ব্রিটিশরা চাইতো আমাদের এখানে কোনো কিছু তৈরি হবে না, আমরা জাস্ট কাঁচামাল সাপ্লাই করব এবং সেটা ব্রিটিশে তৈরি হবে। সেই জন্য আমাদের এখানে যে সমস্ত শিল্প ছিল, হ্যান্ডিক্রাফট বা কটন শিল্প, এই সমস্ত শিল্পগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল। এবং যখনই শিল্প ক্ষতিগ্রস্ত হলো, তখন সেই সমস্ত শিল্পে যে সমস্ত লোক নিযুক্ত ছিল, যারা এমপ্লয়েড ছিল, তারা আনএমপ্লয়েড হয়ে গেল। এবং আনএমপ্লয়েড হয়ে যাওয়ার পরে তারা কোথায় ঢুকলো? না, সেই এগ্রিকালচার অ্যাক্টিভিটিতে ঢুকলো। তার মানে কি হলো? এগ্রিকালচারের এফিসিয়েন্সি কমে গেল। আগে যে কাজটা 5 জন লোক মিলে করতো, সেই কাজটা এখন একটা 7 জন লোক চলে গেল, এফিসিয়েন্সি আসলো না। এবং সেই সঙ্গে সঙ্গে একটা টার্ম তোমরা পরবর্তী ক্ষেত্রে পাবে এখানে পড়তে পড়তে, সেটা হচ্ছে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। সেই ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট তৈরি হলো, মানে একটা অদৃশ্য বেকারত্ব। অদৃশ্য বেকারত্বটা কি? মানে যে কাজটা 5 জনে দরকার করা দরকার বা 5 জনেই করতে পারে, সেখানে আমি জোর করে 7 জন ঢুকিয়ে দিলাম। মানে কি, আরো 2 জনের যে আউটপুট, সেই আউটপুটটা অ্যাকচুয়ালি আমার কোনো কাজে লাগছে না, কারণ ওটা 5 জনেই করতে পারে। এই 2জনকে যে এক্সট্রা ঢোকানো হলো, এই 2জনটাই হচ্ছে আনডিসগাইজড, disguised unemployment। এবং তাছাড়াও ব্রিটিশ গভর্নমেন্টের কিছু কিছু পলিসি যেটা আরো ক্ষতিগ্রস্ত করেছিল চাষিদেরকে, যেমন ল্যান্ড সেটেলমেন্ট রুল। ল্যান্ড সেটেলমেন্ট রুলের মাধ্যমে কি করা হয়েছিল? না, জমিদারকে মালিকানা দিয়ে দেওয়া হয়েছিল। যারা চাষবাস করতো তারা টেনেন্ট হিসেবে চাষবাস করতো। মানে যারা চাষবাস করতো, চাষবাস করে তারা একটা নির্দিষ্ট ভাগ পেত, জমিদারকে দেওয়া হতো। এবং জমিদারের উপরে ব্রিটিশ গভর্নমেন্ট ছিল, তারা জমিদারের কাছ থেকে বাৎসরিক একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিত। তো এই কন্ডিশনের মাধ্যমে, এইসব প্রসেসের মাধ্যমে কিন্তু যে যারা চাষবাস করতো তাদের কন্ডিশন আরো খারাপ হয়ে গেছিল। সেই সঙ্গে আরো কি ছিল? রেভিনিউ সেটেলমেন্ট। রেভিনিউ সেটেলমেন্টটা খুব স্ট্রিক্ট ছিল, যেহেতু জমিদারকে বছরে একটা ফিক্সড অ্যামাউন্ট ব্রিটিশ গভর্নমেন্টকে দিতে হতো। তা জমিদারও কি করতো? সেও জোর জবরদস্তি করে যেরকম উৎপাদন হোক, প্রোডাকশন যেরকম হোক, সে রেভিনিউটা নিত। সে খরা হোক, বন্যা হোক, ভালো ফসল হোক, খারাপ ফসল হোক, সে রেভিনিউটা কিন্তু একই নিয়ে যেত। তো চাষিরা এই কারণে আরো প্রবলেমে পড়তো। তোমরা যদি হিস্ট্রি পড়ে থাকো দেখবে খেদা সত্যাগ্রহ এই কারণেই হয়েছিল। খেদা সত্যাগ্রহ গুজরাটে হয়েছিল, যেখানে চাষিরা দাবি করেছিল যে সে বছর খরার জন্য সেখানে ফসল কম হয়েছিল। তো তারা দাবি করেছিল যে রেভিনিউটা কমানোর জন্য, কিন্তু রেভিনিউ কমানো হয়েছিল না। সেই জন্য ওই গান্ধীজি ওখানে সত্যাগ্রহ করেছিলেন। সেই সমস্ত কারণে চাষিদের অবস্থা কিন্তু আরো খারাপ হয়ে গেছিল। এবং পরবর্তী ক্ষেত্রে ব্রিটিশ গভর্নমেন্ট আরেকটা জিনিস শুরু করেছিল, যে তারা কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার শুরু করেছিল। কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার কি? ব্রিটিশ গভর্নমেন্টের আগে পর্যন্ত আমাদের দেশে যা এগ্রিকালচার হতো, সেটা কোনো ব্যবসা বাণিজ্যের জন্য হতো না। মানে মানুষ চাষ করতো, হয়তো ধান, গম, ডাল, আলু, সবজি চাষ করতো নিজেদের কনজাম্পশনের জন্য। বা বড়জোর কিছু ছিল আগে, যেটা ছিল একদম কিছু বিনিময় প্রথা, যে আমি কিছু চাল দিয়ে অন্য কিছু নিলাম, এরকম কিছু ছিল। কিন্তু লার্জ স্কেলে কমার্শিয়ালাইজেশন কিন্তু তখনও শুরু হয়নি, ব্রিটিশরা আসার পর সেটা শুরু হলো। কিভাবে শুরু হলো সেটা আমরা দেখব। কি হয়েছিল? like but this would hardly help farmers in improving their economic condition, as instead of producing food crops, now they are producing cash crops which are to be ultimately used by British industries back home। মানে কি, ব্রিটিশরা যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চলছে, ওরা কাঁচামাল চাইছে। কাঁচামাল কি? তারা কটন চাইছে, জুট চাইছে, ইন্ডিগো চাইছে। সেই জন্য তারা কি করলো? আমাদের দেশে চাষিদেরকে ফোর্স করলো বিভিন্ন অ্যাক্টের মাধ্যমে, বিভিন্ন পলিসির মাধ্যমে, বিভিন্ন প্রেসারের মাধ্যমে, যে তোমাদেরকে এই ক্যাশ ক্রপস তৈরি করতে হবে। ক্যাশ ক্রপস মানে কি? ক্যাশ ক্রপস মানে যে ধরনের ক্রপস, যেমন চাল, গম, এগুলো হচ্ছে ফুড ক্রপস, খাদ্যশস্য। আর ক্যাশ ক্রপস যেগুলোকে বিক্রি করে টাকা পয়সা ইনকাম করা যায়, যেমন কটন, জুট,
এগুলো হচ্ছে ক্যাশ ক্রপস। তো এই ক্যাশ ক্রপস চাষ করতে বাধ্য করেছিল। Despite some progress made in irrigation, India's agriculture was starved of investment in terracing, flood control, drainage and desalination of soil. যদিও ইরিগেশন ব্যবস্থাটা কিছুটা উন্নত করা হয়েছিল, তবুও ইন্ডিয়ার চাষবাস মেনলি নির্ভর ছিল বৃষ্টির জলের উপরে। ফ্লাড কন্ট্রোল, ড্রেনেজ সিস্টেম এগুলো ঠিকঠাক ছিল না। তো সয়েলে স্যালিনাইজেশন হয়ে যেত, ডিস্যালিনাইজেশনের কোনো মেকানিজম ছিল না। সো প্রোডাকশন ওয়াজ ভেরি মাচ পুয়ার। So all these things made the life of a farmer miserable. Next, industrial sector. As in the case of agriculture, so also in manufacturing. India could not develop a sound industrial base under the colonial rule. Colonial রুলের সময়ে, ঔপনিবেশিক টাইমে, এগ্রিকালচার যেমন বিভিন্ন প্রবলেম ছিল, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরও ছিল। ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ব্রিটিশ আসার পরে, ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যেটুকু ডেভেলপ হয়েছিল, ব্রিটিশ আসার পরে সেটাকে তো এক্সপ্যান্ড করতেই পারেনি, বরং যেটা এক্সিস্টেন্ট ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে কন্ট্রাক্টেড হয়ে গেছিল। ইভেন অ্যাজ দ্য কান্ট্রিজ ওয়ার্ল্ড ফেমাস হ্যান্ডিক্রাফটার ইন্ডাস্ট্রিজ ডিক্লাইন, যেটা বললাম, যেমন কি ইন্ডিয়ার যেটা বিশ্বখ্যাত হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রিজ ছিল, হস্তশিল্প যে শিল্পটা ছিল, সেটাও এমনকি আস্তে আস্তে ডিক্লাইন করতে শুরু করে দেয়। No corresponding modern industries base was allowed to come up to take pride of place so long enjoyed by the farmer. এবং কোনো আধুনিক শিল্প আসেনি। আমি আগে যেটা বললাম যে ব্রিটিশ আসার পরে কোনো আধুনিক শিল্প তো তৈরি হওয়ার স্কোপই পায়নি, বরং যেটা প্রিভ্যালেন্ট ছিল, যেগুলো চালু ছিল, সেগুলো আস্তে আস্তে ডিক্লাইন করে যায়। তার কারণ আগেই আমি ডিসকাস করেছি যে ব্রিটিশরা চেয়েছিল ইন্ডিয়াকে একটা এক্সপোর্টার হিসেবে। না, ইন্ডিয়া কিসের এক্সপোর্ট করবে? কাঁচামাল, র প্রোডাক্ট এক্সপোর্ট করবে। এবং ব্রিটেনে গিয়ে তারা সেটাকে কি করবে? তারা ম্যানুফ্যাকচার করবে বিভিন্ন প্রোডাক্ট, ফিনিশ প্রোডাক্ট, এন্ড প্রোডাক্ট তৈরি করবে, এবং সেই এন্ড প্রোডাক্টকে ইন্ডিয়া ইম্পোর্ট করবে। মানে ধরো ব্রিটিশ ইন্ডিয়া থেকে কটন নিয়ে গেল, সেই কটন সিল্ক থেকে তৈরি হলো শার্টস, প্যান্ট তৈরি হলো, এবং তখন ফিনিশ প্রোডাক্ট হিসেবে শার্ট, প্যান্ট তারা এক্সপোর্ট করলো ইন্ডিয়াতে। তার মানে কি ব্রিটিশদের দুদিক থেকে লাভ। একদিকে তারা ইম্পোর্টস এখানে চাষিদের দিয়ে জোর করে মেটেরিয়ালস তৈরি করাচ্ছে, সেই মেটেরিয়ালস নিয়ে যাচ্ছে কম টাকায়, ব্রিটেনে গিয়ে সেখানে ইন্ডাস্ট্রিতে তৈরি হচ্ছে, এবং তাদের যে ফিনিশ প্রোডাক্ট হচ্ছে, এন্ড প্রোডাক্ট হচ্ছে, সেইটা বিক্রি করারও তারা একটা মার্কেট হয়ে যাচ্ছে। এবং এই প্রসেসের মধ্যে গিয়ে আলটিমেটলি কি ক্ষতিগ্রস্ত হচ্ছে? দুটো দিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা হচ্ছে ইন্ডিয়ান ফার্মার্স, এবং সেকেন্ড হচ্ছে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। ইন্ডিয়ার ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের কোনো স্কোপই পাচ্ছে না। এই প্রবলেমগুলো ছিল। During the second half of the 19th century, modern industry began to take root in India, but its progress remained very slow. During second half of 19th century, মানে 1850-এর পর কিছু কিছু মডার্ন ইন্ডাস্ট্রি আবার নতুন করে শুরু হয়েছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে জুট অ্যান্ড টেক্সটাইল মিলস। In western India, in the state of Gujarat and Maharashtra, textile industry began to flourish, and in West Bengal, jute industry also came in prominence. Subsequently, the iron and steel industry began coming up in the beginning of the 20th century. এবং ঊনবিংশ শতাব্দীর শুরুতে প্রথম ভারতবর্ষে কোনো মেজর ইন্ডাস্ট্রি তৈরি হয়, যেটা হচ্ছে স্টিল ইন্ডাস্ট্রি। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি শুরু হয়েছিল 1907-এ, এবং ধীরে ধীরে আরও কিছু শিল্প এসেছিল, সুগার, সিমেন্ট, পেপার, এবং এগুলো বেশিরভাগই এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, মানে 1945-এর পর, মানে অলমোস্ট যখন ইন্ডিয়া ইজ গোয়িং টু বি অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, তখন কিছু কিছু একটা শিল্প শুরু হয়েছিল। However, there was hardly any capital goods industry. ক্যাপিটাল গুড ইন্ডাস্ট্রি মানে এমন কোনো ইন্ডাস্ট্রি যারা মেজর কোনো জিনিস তৈরি করবে এবং সেই প্রোডাক্টটা আবার অন্য কোনো ইন্ডাস্ট্রির কাজে লাগবে। যেমন ধরো খাদ্যশস্য কাটার জন্য যে সমস্ত ভেহিকেলসগুলো ব্যবহার করা হয়, বা পাওয়ার টিলার, যেমন ট্র্যাক্টর, বা এরকম ম্যানুফ্যাকচারিং আইটেম। যে ম্যানুফ্যাকচারিং আইটেমগুলো যখন তৈরি হবে সেটা যেমন একটা শিল্প হবে, আবার সেই ম্যানুফ্যাকচারিং আইটেমগুলো যখন অন্য একটা কোনো একটা শিল্পের কাজে আসবে, অন্য কোনো একটা সেক্টরের কাজে আসবে, এই ধরনের জিনিস কিন্তু সেইভাবে তৈরি হয়। যদিও এখনো আমাদের দেশে সেরকম বিগ স্কেল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নেই বা তৈরি হয় না। এখানে যে বলছে ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রি মিনস ইন্ডাস্ট্রিজ হুইচ ক্যান প্রডিউস মেশিন টুলস হুইচ আর ইন টার্ন ইউজড ফর প্রডিউসিং আর্টিকেলস ফর কারেন্ট কনজাম্পশন। মানে এমন কোনো মেশিন বা টুল তৈরি হলো কোনো একটা ইন্ডাস্ট্রি থেকে, পার্টিকুলার ইন্ডাস্ট্রি থেকে,
যে মেশিন বা টুলটা তৈরি হলো সেটা আবার অন্য ইন্ডাস্ট্রিতে কাজে লাগলো। যেমন ধরো আমাদের দেশে এখন সোলার জেনারেশন চলছে, সোলার পাওয়ার জেনারেশন চলছে, এবং সোলার পাওয়ার জেনারেশনের জন্য যেটা লাগে পিভি মডিউল, এবং এই সমস্ত পিভি মডেল কিন্তু আমাদের দেশে কোথাও তৈরি হয় না, ম্যাক্সিমাম আমাদেরকে ইম্পোর্ট করতে হয় চায়না থেকে। এখন যদি আমাদের দেশে এমন কোনো ইন্ডাস্ট্রি থাকতো যেখানে সিলিকন টেকনোলজি বলা হয়, কারণ পিভি মডিউলগুলো তৈরি হয় সিলিকন ডাইঅক্সাইড থেকে, সেই সিলিকন এক্সট্রাক্ট করার জন্য কোনো টেকনোলজি বা ইন্ডাস্ট্রি আমাদের দেশে নেই। এমন যদি কোনো ইন্ডাস্ট্রি থাকতো যেখানে আমাদের সিলিকন এক্সট্রাক্ট করা হলো, সেই সিলিকন নিয়ে পিভি মডিউল তৈরি হলো, এই পিভি মডিউলটা আমাদের দেশেই আবার সোলার পাওয়ার জেনারেশনে কাজে লাগতো। সো এখানে একটা চেন তৈরি হয়ে যেত, এটাকেই বলা হয় ক্যাপিটাল গুডস ইন্ডাস্ট্রি। এই ধরনের কিন্তু কোনো ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল না। There was no substitute to the near wholesale displacement of the country's traditional handicraft industry. আমাদের দেশের যে চিরাচরিত হস্তশিল্পের যে প্রোডাক্ট ছিল সেগুলোকে আমাদের দেশে বিক্রি করা, সেরকম কোনো হোলসেল মার্কেট তৈরি হয়েছিল না, মানে কোনো চেন তৈরি হয়নি। Furthermore, the growth rate of the new industrial sector and its contribution to the gross domestic product and gross value added remained very small. এবং যা কিছু নতুন শিল্প তৈরিও হয়েছিল এবং তার গ্রোথ এবং জিডিপিতে কন্ট্রিবিউশন কিন্তু যথেষ্ট সিগনিফিক্যান্ট ছিল না। এখানে দুটো টার্ম জানা দরকার, সেটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যান্ড গ্রস ভ্যালু অ্যাডেড। গ্রস ভ্যালু অ্যাডেড মানে ধরো একটা মোবাইল চায়নাতে তৈরি হচ্ছে, হয়তো চায়নাতে মোবাইলটা তৈরি হচ্ছে, মোবাইলের কোনো একটা পার্টস তৈরি হচ্ছে, ব্যাটারিটা দেখা গেল হয়তো কোরিয়াতে তৈরি হচ্ছে, এবং চিপস বা জাপানে তৈরি হচ্ছে, সমস্ত কিছু এসে অ্যাড হয়ে একটা জায়গায় অ্যাসেম্বল হয়ে মোবাইল তৈরি হচ্ছে। তার মানে কি একটা মোবাইল তৈরি করার পেছনে 3-4টে দেশ, সেখানে ও কিছু কাজ করছে, অন্য একটা দেশ কিছু কাজ করছে। তার মানে কি মোবাইল একটা প্রোডাক্ট, এবং সেই প্রোডাক্টটা তৈরি হওয়ার জন্য ওর যে ভ্যালু অ্যাডিশন হচ্ছে, বিভিন্ন পার্টস এসে অ্যাসেম্বল হচ্ছে, মানে বিভিন্ন ভ্যালু এসে অ্যাড হচ্ছে, সেটা বিভিন্ন দেশে হচ্ছে। তো আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু এরকম কোনো স্কোপ তৈরি হয়েছিল না যে আমরা ভ্যালু চেনে কিছু অ্যাড করতে পারবো। এটাকে বলা হয় ভ্যালু চেন, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোডাক্ট এসে অ্যাসেম্বল একটা জিনিস তৈরি হলো, তো বিভিন্ন পার্টস যেখানে তৈরি হয়, মানে একটা চেন সিস্টেম, ওখান থেকে এটা আসবে, এখান থেকে এটা আসবে, এই চেন সিস্টেমটা ইন্ডিয়াতে কোনো কিছু কিন্তু তৈরি হয়েছিল না, মানে ইন্ডিয়াতে কোনো ভ্যালু অ্যাড করতে পারিনি আমরা প্রোডাক্টের। এবং গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি, জিডিপি হচ্ছে একদম মোটা মোটা ভাষায়, সহজ সরল ভাষায় বলতে গেলে যেটা বোঝায়, এখন মোটা মোটা ভাষায় বলছি, পরবর্তীকালে ইকোনমিক্স পড়তে পড়তে আমরা ডিটেলসে যাব। সেটা হচ্ছে আমাদের দেশে ধরো এক বছরে টোটাল যে পরিমাণ জিনিস তৈরি হয় তাকে যদি আমরা টাকার ভ্যালুতে নিয়ে যাই তাহলে সেটাই হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। পরে এই সম্বন্ধে আমরা ডিটেলস দেখবো, জিডিপি ইম্পর্টেন্ট থিং। নেক্সট ফরেন ট্রেড। ফরেন ট্রেড নিয়ে মনে হয় অলরেডি আমি ডিসকাস করে নিয়েছি, তবুও একবার বলে নিই যে কলোনিয়াল, আমি গল্পের মতো করে বলে দেবো, সেসবই লেখা আছে এর ভেতরে। কলোনিয়াল পিরিয়ডের আগে আমরা দেখেছি ইন্ডিয়ার একটা এনরিচড কালচার ছিল ব্যবসা বাণিজ্যের, বাইরের দেশের সঙ্গে, বহির্বিশ্বের সঙ্গে। কিন্তু যখন ব্রিটিশরা এলো তখন কি হলো, যে আমাদের বাণিজ্য স্কোপটা সীমিত হয়ে গেল। ম্যাক্সিমাম বাণিজ্য হতে শুরু করলো ব্রিটেনের মাধ্যমে, যেহেতু ব্রিটেন আমাদেরকে কন্ট্রোল করতো, এবং আমাদের ব্যবসার ফিল্ডটা কমে গেছিল। আমরা শুধু কি করতাম, যে তাদেরকে কাঁচামাল সাপ্লাই করতাম, যেমন কটন, জুট, উলেন ক্লথ, এই সমস্ত। আর ব্রিটেনে ইন্ডাস্ট্রিতে সেইগুলোর তৈরি হতো, ফিনিশড প্রোডাক্ট তৈরি হতো, আমরা কাঁচামাল ইম্পোর্ট করতাম, ব্রিটেন থেকে এক্সপোর্ট করতাম। সো ব্যবসা বাণিজ্যের স্কোপ অনেকটা কমে গেছিল। ব্রিটেন ছাড়া কিছু কিছু দেশের সঙ্গে ছিল, যেমন চায়না, শ্রীলঙ্কা। এবং যখন সুয়েজ ক্যানেল তৈরি হলো তখন কিন্তু ব্রিটিশের এই বাণিজ্যটা, ইন্ডিয়ার বাণিজ্যটা কন্ট্রোল করতে তার সুবিধা হয়েছিল, কারণ রুটটা ছোট হয়ে গেছিল, কমিউনিকেশন ইজি হয়ে গেছিল, এবং আমাদের ব্যবসা বাণিজ্য অনেকটাই ব্রিটিশ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল। এবং আরো মজার ব্যাপার হলো যে তারা অন্যান্য জিনিস, যেগুলো এসেনশিয়াল আইটেম, যেগুলো বাইরের বিশ্বে চাহিদা ছিল, সেই জিনিসগুলো আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে এক্সপোর্ট করতে শুরু করলো। যেমন ফুড গ্রেনস, ক্লথস, কেরোসিন, এটা এত পরিমাণে এক্সপোর্ট শুরু করলো যে আমাদের ডোমেস্টিক মার্কেটে কিন্তু সেই সব জিনিসের অভাব দেখা দিল। তো এটা একটা গুরুত্বপূর্ণ টাইম সিচুয়েশন ছিল, যে যেখানে আমাদের জিনিস বাইরে প্রচুর পরিমাণে এক্সপোর্ট করে দেওয়া হচ্ছে এবং আমাদের এখানে সেই সব জিনিস পাওয়া যাচ্ছে না, জিনিসের দাম বেড়ে যাচ্ছে।
তো এই ব্যবসা বাণিজ্যের এই সংক্রান্ত কারণে কিন্তু আমাদের দেশের মানুষ অনেকটা একটা প্রভার্টির মধ্যে পড়ে গেছিল, এবং এটা ডেলিভারেটলি করা হয়েছিল, কারণ বাইরের বিশ্বে যখন তার চাহিদা ছিল, ব্রিটিশ এক্সপোর্ট এর মাধ্যমে টাকা পয়সা আমদানি করতো, এবং সেটা আর্টিফিশিয়ালি করা হতো, কারণ আমাদের দেশের মানুষের অভাব, চাহিদা যা ছিল সেসব কিছু না মিটিয়ে সেটা করা হতো। ডেমোগ্রাফিক কন্ডিশন মানে যে জনগণনা, পপুলেশন এক্সপ্লোশন কি করে হচ্ছে, পপুলেশন গ্রোথ হচ্ছে কিনা। প্রথম শুরু হয় ফার্স্ট কালেক্টেড থ্রু এ সেন্সাস ইন 1881, যদিও 88 এর পর থেকে রেগুলারলি হয়নি, কিন্তু শুরু হয়েছিল 81 এ। এবং বিফোর 1921 ইন্ডিয়া ওয়াজ ইন দ্য ফার্স্ট স্টেজ অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন। 1921 এর সময়ের দিক থেকে কিন্তু ইন্ডিয়াতে ডেমোগ্রাফিক ট্রানজিশন শুরু হয়। ট্রানজিশন মানে হয়তো জনসংখ্যা কমতে শুরু করে বা বাড়তে শুরু করে, এরকম একটা, মানে যেখান থেকে ট্রানজিশন মানে বাড়া বা কমা শুরু হলো, এটাকে বলা হয় ট্রানজিশন। যদিও 1921 এর পরে যে neither the total population of India nor the rate of population growth at this stage was very high। একটা জিনিস যখন এই টাইমে 1920-র দিকে যখন আমাদের দেশে মানুষ খুব দারিদ্র্যের মধ্যে যাচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা ভালো ছিল না, চিকিৎসা ব্যবস্থা ভালো ছিল না, শিক্ষা দীক্ষা ছিল না, মানুষের মধ্যে অশিক্ষা ছিল, কুসংস্কার ছিল, তো সেই সময় মানুষের কিন্তু মর্টালিটি রেট প্রচুর বেশি ছিল। মর্টালিটি রেট হচ্ছে পার 1000 পিপলে কতজন মানুষ মারা যায়, সেটাকে মর্টালিটি রেট বলা হয়। মর্টালিটি রেট খুব হাই ছিল। চাইল্ড মর্টালিটি রেট, যেটাকে ইনফ্যান্ট মর্টালিটি রেট বলা হয়, সেটা খুব হাই ছিল। সেই টাইমের একটা এস্টিমেশন অনুযায়ী অ্যাবাউট 280 পার 1000 ইন কন্ট্রাস্ট টু দ্য প্রেজেন্ট ইনফ্যান্ট মর্টালিটি রেট 33 পার 1000। বর্তমানে যেটা তখন ছিল 213, কিন্তু বর্তমানে যেটা 33 পার 1000, যেটা এখন 1000 জনে 33 জন, তখন সেটা ছিল 1000-এ 218 জন। সো ইনফ্যান্ট মর্টালিটি রেট প্রচুর বেশি, মর্টালিটি রেট প্রচুর বেশি। লাইফ এক্সপেক্টেন্সি রেঞ্জ ওয়াজ ভেরি লো, 44 ইয়ার্স অনলি। সো এই কারণে মানুষ প্রচুর পরিমাণে মারা যেত, সেই জন্য সেইভাবে কিন্তু পপুলেশন গ্রোথটা হয়নি। এখানে আরেকটা টার্ম একটু জানা দরকার, সেটা পরবর্তী ক্ষেত্রেও আসবে, লাইফ এক্সপেক্টেন্সি। লাইফ এক্সপেক্টেন্সি মানে একটা মানুষ অ্যাভারেজ কতদিন বাঁচবে, সেটাকে বলা হয় লাইফ এক্সপেক্টেন্সি, যেটা সেই টাইমে ছিল 44 ইয়ার্স, এখন 69 ইয়ার্স, লেটেস্ট দেখলে হয়তো 69ও পেরিয়ে গেছে। সো এই ডেটাগুলো থেকে বোঝা যায়, যদিও কোনো অ্যাকিউরেট ডেটা ছিল না যে মানুষ কত পপুলেশন ছিল বা মানুষের দারিদ্রতার কি সীমা ছিল, কিন্তু এই সমস্ত ডেটা থেকে বোঝা যায় যে তখনকার মানুষ খুব পুয়ার ছিল, এবং এই সমস্ত ঘটনাগুলো এবং ব্রিটিশ গভর্নমেন্টের ইকোনমিক পলিসি মানুষের আরো এই পভার্টিকে অ্যাক্সেলারেট করেছিল। অকুপেশনাল স্ট্রাকচার, অকুপেশনাল স্ট্রাকচারে যে আমাদের দেশে কোথায় কোথায় কি কি অকুপেশন চালু ছিল, আমি আগেই বলেছি, গুজরাট মানে বম্বে প্রেসিডেন্সির আন্ডারে যেগুলো ছিল, গুজরাট, মহারাষ্ট্র, 19th সেঞ্চুরির দিকে সেখানে শুরু হয়েছিল কিছু ইন্ডাস্ট্রি শুরু হয়েছিল, মেনলি কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এবং সেখানের একটা ওয়ার্কফোর্স, ম্যাক্সিমাম ওয়ার্কফোর্স কিন্তু শিফট হয়েছিল ইন্ডাস্ট্রি। যদিও দেশের অন্যান্য পার্ট, মাদ্রাস প্রেসিডেন্সির ক্ষেত্রেও সেম ছিল, এবং স্টেটস অফ তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটকা, ইভেন বম্বে, বেঙ্গল উইটনেস এ ডিক্লাইন ইন দ্য ডিপেন্ডেন্স অফ দ্য ওয়ার্কফোর্স অফ দ্য এগ্রিকালচার সেক্টর। এই সমস্ত জায়গায় এগ্রিকালচার সেক্টরের উপরে মানুষের ডিপেন্ডেন্স কমেছিল, কারণ তারা ওই সমস্ত শিল্প কাজে নিযুক্ত হয়েছিল। কিন্তু অন্যান্য দিকে, যেখানে ওড়িশা, রাজস্থান, পাঞ্জাব, এখানে মানুষের কিন্তু অন্যান্য স্কোপ ছিল না, এখানে বেশিরভাগ মানুষ এগ্রিকালচার সেক্টরের দিকে ঝুঁকে গেছিল, তাদেরকে বাধ্য হয়েছিল তারা চাষবাসে নিযুক্ত হতে। এবং এটাই বলছিলাম যে যখন মানুষ বাধ্য হয়ে যাচ্ছে এগ্রিকালচার নিযুক্ত, তখন একটা ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে, মানে অ্যাকচুয়ালি চাষবাসে বেশি মানুষ নিযুক্ত হয়ে যাওয়া মানে কিন্তু সেটার একটা লক্ষণ, যেটা ইকোনমিক দিক থেকে খুব খারাপ কন্ডিশন। নেক্সট, ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে দিয়ে আন্ডার দ্য কলোনিয়াল রেজিম বেসিক ইনফ্রাস্ট্রাকচার সাচ এজ রেলওয়ে, পোর্টস, ওয়াটার ট্রান্সপোর্টস এটসেট্রা ওয়াজ ক্রিয়েটেড। রেজিম মানে টাইম পিরিয়ড, ব্রিটিশ টাইম পিরিয়ডের সময়। টেলিগ্রাফ লাইন অলসো ডিভাইডেড
developed. However, the real motive behind this development was not to provide basic amenities to the people but to subserve various colonial interests. এখন এই যে রেল লাইন তৈরি হলো, টেলিগ্রাফ তৈরি হলো, রোডস তৈরি হলো, এইগুলোর কারণ কিন্তু এটা নয় যে ব্রিটিশ গভর্নমেন্ট চেয়েছিল আমাদের মানুষ বেসিক অ্যামিনিটি পায়, সুখ স্বাচ্ছন্দ্য পায়, তা না। বেসিক্যালি তারা চেয়েছিল এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে তাদের গুডস সহজেই যেন পোর্টে পৌঁছে যায়, বন্দরে পৌঁছে যায়, তাড়াতাড়ি ক্যারি করা যায়, যাতে করে কাঁচামাল নষ্ট না হয়ে যায়, এবং তারা যাতে তাদের সাপ্লাই চেনটাকে স্মুথ করতে পারে। এই সমস্ত কারণেই কিন্তু তারা তৈরি করেছিল। অ্যাকচুয়ালি দিস অল দ্য থিংস আর এইমড অ্যাট দেয়ার ইন্টারেস্ট, টু সাবসার্ভ দেয়ার ইন্টারেস্ট। এখানে এগুলোই বলা আছে, বেসিক গল্পটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, the British introduced the railways in India in 1850 and it is considered as one of their most important contributions. অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন ছিল 1850 খ্রিস্টাব্দে, যদিও তাদের কারণেই তারা করেছিল, কিন্তু এটা আমাদের মানুষের ক্ষেত্রেও কিছুটা উপকার হয়েছিল। কিভাবে হয়েছিল? The railways affected the structure of the Indian economy in two important ways. রেলওয়ের ইন্ট্রোডাকশন ইন্ডিয়ান ইকোনমিকে দুটো দিক থেকে এফেক্ট করেছিল, প্রভাবিত করেছিল। কি দুটো দিক? On the one hand, it enabled people to undertake long distance travel and thereby break geographical and cultural barriers. মানে যখন রেল লাইন শুরু হয়ে গেল, মানুষ কিন্তু সহজেই অনেক দূর দূর জার্নি করতে শুরু করলো, ট্রাভেল করতে পারতো, এবং তার মাধ্যমে কি, আগে যে একটা ব্যারিয়ার ছিল যে মানুষ তো যেতে পারতো না, পায়ে হেঁটে যেতে হতো বা গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, এই সমস্ত গাড়িতে যেতে হতো, তো বেশি দূর যেতে পারতো না। তো মানুষের মধ্যে একটা জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার যেটা ছিল, বাধা ছিল, সেটা ভেঙে গেল। বিভিন্ন কালচারের মানুষ একে অপরের সংস্পর্শ এলো। সো বেসিক্যালি দেয়ার ওয়াজ এ মিঙ্গল বিটুইন কালচার অ্যান্ড ট্র্যাডিশন। এবং অন্যদিক থেকে কি হলো? It fostered commercialization of Indian agriculture, which adversely affected the self-sufficiency of the village economies in India. আমি কিছুক্ষণ আগে ইন্ডিয়ান ভিলেজের সেলফ সাফিসিয়েন্সি নিয়ে বলছিলাম, যে ইন্ডিয়ার ভিলেজ ছিল ইন্ডিপেন্ডেন্ট ইকোনমিক্যালি। রেল লাইন চালু হওয়ার পরে এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হলো না। কিভাবে ক্ষতিগ্রস্ত হলো? মানুষ মোটিভেটেড হয়ে গেল ক্যাশ ক্রপস বা কমার্শিয়াল ক্রপস চাষবাস করার জন্য। কারণ কি, কমার্শিয়াল ক্রপস তৈরি হলো, তারা সহজে সেটাকে ট্রান্সপোর্ট করতে পারলো, হাটে বাজারে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারলো, মানুষ টাকা ইনকাম করতে পারলো। কিন্তু এটা করতে গিয়ে কি দেখা গেল, যে আগে যেটা শুধু ফুড গ্রেন করা হতো, মানুষ খাদ্যশস্যের জন্য নিজেই যখন স্বনির্ভর ছিল, যখন খাদ্যশস্য থেকে সরে গিয়ে কমার্শিয়াল ক্রপস তৈরি করতে গেল, তখন মানুষের কিন্তু এখানে একটা ক্রাইসিস চলে এলো। কারণ অন্যান্য জিনিসের দাম আমাদের ডোমেস্টিক মার্কেটে প্রচুর বেড়ে যাচ্ছিল ব্রিটিশ পলিসির কারণে, এবং মানুষ তখন নিজের খাদ্যশস্যটা নিজে তৈরি করতে পারছিল না। তো তারা একটা প্রবলেমের মধ্যে পড়লো। এটা একটা দিক ছিল। The volume of India's exports undoubtedly expanded, but its benefits rarely accrued to the Indian people. Look at the word accrue. In future, if you study economics, you are going to get the word many times. Accrue means to get benefit from something, and in economics, this term is referred as accrue. যদিও রেল লাইন চালু হওয়ার পরে ইন্ডিয়ান এক্সপোর্ট বেড়ে গেল, স্বাভাবিক কারণেই বাড়লো, কিন্তু বাড়ার পরেও এর যে লাভটা, বেনিফিট অ্যাক্রুড ফ্রম ইট, এই বেনিফিটটা কিন্তু ইন্ডিয়ান পিপল পেল না। কেন পেল না? কারণ ব্রিটিশ গভর্নমেন্টের টার্গেটই ছিল আমরা বেশি করে এক্সপোর্ট করব, এক্সপোর্ট করে যে টাকাটা হবে বা যে বেনিফিটটা আসবে সেটা এখানে আমাদের কাজে লাগাবো। কেন কি, তারা মেনটেন করার জন্য, তারা এখানে অফিস ছিল ইকোনমিক ইকোনমিক অ্যাক্টিভিটি মেনটেন করার জন্য, তাদের যে পোস্ট ছিল, যারা সার্ভিস হোল্ডার ছিল, তাদের স্যালারিজ, তাদের এক্সপেন্সেস কিন্তু এগুলোতেই মেকআপ করা হতো। So ultimately, you see in every sector, from agriculture, trade to manufacturing sector, industry, during the colonial period, British government utilized those for their interest only. They make Indian people as a net importer of raw materials and exporter of finished goods. And by this way, they demolished the Indian industry, they affected Indian agriculture, and thus Indian economy was in distress. And after independence, India immediately understood the impact of the 2 century long British colonial rule.
এবং যখন ইন্ডিয়া স্বাধীন হলো তখন সঙ্গে সঙ্গেই সেই ইম্প্যাক্টটা বুঝতে পারলো যে 200 বছর ধরে ব্রিটিশ কলোনিয়াল আমাদের উপরে যে শোষণটা করে এসেছে তার এফেক্টটা। এবং তখন ইন্ডিয়া বাধ্য হয়েছিল কিছু অ্যাক্টিভিটি নিতে, যদিও সেটা সঙ্গে সঙ্গে ফ্রুটফুল হয়নি। 1991 পর্যন্ত আমাদের ইকোনমিক ক্রাইসিস চলছিল। তো 1991-এর পরে যখন আমরা এলপিজি রিফর্মস করলাম, তারপরে কিন্তু অ্যাকচুয়াল আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটি ইমপ্রুভ করতে শুরু করে। So, in a nutshell, the social and economic challenges before the country were enormous during the colonial period. So, our economic development, economic activity was in a enormous challenge during the colonial period. With this, I conclude here. This is the first chapter on Indian economic development. In the next video, I will discuss the second chapter. And basically, this is very basic book. Everything will be like story. There is not much technical thing about economy. Still, you should study it. You should understand it. Only then you will understand the next ones. So, thanks for watching. Have a great day.